স্যার আপনার ক্লাসটা স্টার্ট করে দেন, শুরু হয়ে গেছে। ক্লাসটা স্টার্ট করব? আমি আপনাকে লিংকটা পাঠাচ্ছি। জি, আপনি লিংকটা পাঠাচ্ছি। হ্যাঁ, হ্যালো। জি, স্যার আমি লিংকটা পাঠিয়েছি। হ্যাঁ, এখন কি আমি স্টার্ট করব? জি জি জি, অলরেডি লাইভ শুরু হয়ে গেছে, স্টার্ট করুন। Hello guys. হ্যাঁ, আমি ওকে। Hello guys, I'm Dr. Mirza Arifur Rahman. আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা সবাই জানছো অলরেডি, প্যাথোলজিস অফ পাল্প অ্যান্ড পেরিয়াফিক্স, ভেরি এসেনশিয়াল। আমি মনে হচ্ছে যারা এখানে পার্টিসিপেট করছে, আমি আশা করছি সবাই ইয়ে দিয়ে রিটার্ন দিয়ে এখন ভাইবের জন্য ওয়েট করছো। অপরিহার্য একটা পরিস্থিতির কারণে আমরা আসলে পড়াশোনা থেকে বেশ দূরে সরে গেছি। কোনো উপায় নেই, আমাদেরকে মেনে নিতেই হবে। সারা পৃথিবী যে সমস্যাটা ফেস করছে আমরা তার বাইরে নই। তো আমরা স্যার আপনার পাশের ইয়েটা একটু মিউট করে দেন, মানে যেখানে লাইভটা চলছে। ওকে, আমরা এখন মনে হয় যে আমাদের যাবতীয় কথাবার্তা গুলো হবে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এবং টেবিল ভাইভাকে কেন্দ্র করে। আমরা এই টপিকটা পড়েছি নিশ্চয়ই এবং আমরা রিটার্নও দিয়েছি, কাজে এটা নিয়ে আমাদের অবশ্যই সবাই কম বেশি জানি, বা যতটুকু হয়তো পড়াশোনার ডিসকন্টিনিউশনের কারণে হয়তো কিছুটা ভুলে যেতে পারি। আমরা জাস্ট একটু রিক্যাপিচুলেট করতে চাচ্ছি যে আমাদেরকে এই টপিকসে আসলে আমাদেরকে কি কি ফেস করতে হতে পারে। অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং পরবর্তী ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই টপিকসটার একটা বিশাল ইম্প্যাক্ট আছে। আমরা জানি যে আমাদের ডায়াগনোসিস যদি পারফেক্ট না হয়, আমাদের কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যানিং ভুল হয়ে যাবে এবং আমাদের একটা সম্পূর্ণ একটা ফ্রাস্ট্রেটিং কন্ডিশন চলে আসবে। এই জন্য যেহেতু আমাদের কাছে পেশেন্ট এন্ডোডন্টিক পেশেন্ট মানে হচ্ছে পালপাল প্যাথোলজি নিয়ে আসে, পালপাল এন্ড পেরিরেডিকুলার প্যাথোলজি, কাজে এই বিষয়গুলো কি আমাদের ধারণা যেন স্পষ্ট থাকে, এই ব্যাপারটা সবার খুব খেয়াল করতে হবে। আমাদেরকে জানতে হবে যে ডেন্টাল ক্যারিজ যেটা হয়, যে ডেন্টাল ক্যারিজ এর সিকুয়েলি গুলো, এবং অবশ্য অফকোর্স দ্য প্যাথোলজিস অফ পালপ এন্ড পেরিয়াফিক্স, এবং এগুলোকে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে। যেসব রেডিওলজিক্যাল এবং ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমাদেরকে ডায়াগনোসিসের ব্যাপারে স্পেশালি এমফাসাইজ করবে, সেগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা যেন থাকে, এবং আমাদেরকে এই ডিফারেন্ট প্যাথোসিসের ট্রিটমেন্ট প্ল্যানিং গুলো এবং ট্রিটমেন্ট মডালিটিস গুলো অবশ্যই পারফেক্টলি জানতে হবে। আমরা জানি যে পাল্প হচ্ছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা কমপ্লিট একটা ডিফারেন্ট থিং। পাল্প হচ্ছে এমন একটা আমাদের টিস্যু, যে টিস্যুটা হচ্ছে এক্সট্রিমলি সেনসিটিভ টু কন্ট্যাক্ট এন্ড টেম্পারেচার, যার ফলে দেখা যায় যে, এবং এটার যে অবস্থান একটা ক্লোজ ক্যাভিটিতে থাকে, যার ফলে হার্ট টিস্যু দিয়ে
একটা ক্লোজ ক্যাভিটি, এবং সেই ক্যাভিটিতে এটার কারণে এইটার restriction to ability to tolerate the pain edema. এবং আমরা জানি যে পাল্পের যেহেতু ল্যাক অফ কোলেটারাল সার্কুলেশন থাকে এবং এটার যাবতীয় ইরিটেশনের এগেনস্টে, যাবতীয় ডিফারেন্ট টাইপ অফ ইরিটেশনের এগেনস্টে এইটার কোপ করার ক্ষমতাটা কম। আমরা জানি যে পাল্পের ভেতরে যে একদমই একটা ইউনিক সেল আছে অডন্টোব্লাস্ট, যে কি হার্ট টিস্যু সিক্রেটিং সেলস বলি আমরা, যেটাকে ডিফারেন্ট টাইপ অফ ইরিটেশনে ও অবশ্যই একটা স্পেশাল রোল প্লে করতে পারে এবং পাল্পকে রক্ষা করার জন্য আমরা রিঅ্যাকশনারি বা ডেন্টিন বা ইরিটেশন ডেন্টিন ফর্মেশন করতে পারে। কিন্তু এই পাল্পের সবসময় প্রত্যেক সময় আমরা পাল্পের রেসপন্স একই রকম পাবো না। এই জন্য পাল্পাল প্যাথোলজি ডিটেকশনে খুব বেশি মনোযোগী হতে কেন, এবং আমাদের ওয়াইড রেঞ্জ অফ নলেজ দরকার হয়। এই জন্য যে ডিফারেন্ট টাইপ অফ পাল্পাল প্যাথোসিস, সে পাল্পাল ইরিটেশন এগেইনস্ট এ পাল্পাল প্যাথোসিস যে ডেভেলপ করে, তার ডিফারেন্ট সিমটম থাকতে পারে। বলা হয় কোন পাল্পের দিকে যদি আমরা বাঁকা চোখে তাকাই তাহলে সে ডেড হয়ে যেতে পারে, আবার কোন পাল্প আমরা যদি একটা কুড়াল দিয়ে কোপ দিই তাতেও সে মরবে না, তার কোনো সমস্যা হবে না। সো পাল্প নিয়ে আমাদের প্রেডিক্টেবল মেজার খুব বেশি থাকে না। এই জন্য আমরা খুব ওয়াইড রেঞ্জ অফ নলেজ না থাকলে আমরা পাল্পাল প্যাথোসিসের ডায়াগনোসিসে ভুল করে ফেলি। পাল্পাল নার্ভের ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত এটা আমাদের টু টাইপ অফ নার্ভ থাকে, এ ফাইবার এবং সি ফাইবার, এবং সাধারণত এ ডেল্টা ফাইবার যেটা শার্প পেইন তৈরি করে এবং যেটা পেরিফেরি অফ দ্য পাল্পে থাকে, পেরিফেরাল এরিয়াতে, আর সি ফাইবার এবং যেটা হচ্ছে মাইলিনেটেড, এবং আনমাইলিনেটেড সি ফাইবার যেটা থিনার, ওটা থাকে হচ্ছে পাল্পের একদম পাল্পের ভেতরে যেটা থাকে, এবং ব্রাঞ্চেস অফ দ্য ব্লাড ভেসেলস এর চারপাশে যেগুলো থাকে, এগুলো আমরা সবই জানি। আমরা তারপরে জাস্ট কি টাইপের কোশ্চেন আসতে পারে, আমাদেরকে কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারে, সেটা চেয়ার সাইড অথবা টেবিল ভাইবাতে, তার মধ্যে একটা হচ্ছে ইটিওলজি, কি কি কারণে আমাদের এই পাল্পাল প্যাথোলজি ডেভেলপ করতে পারে। সাধারণত আমরা জানি যে ফিজিক্যাল, ব্যাকটেরিয়াল এন্ড কেমিক্যাল, এই তিনটা হচ্ছে আমাদের পাল্পাল প্যাথোলজির মূল কারণ। ব্যাকটেরিয়াল আমরা জানি যে মূলত ক্যারিস থেকে আমরা এই ব্যাকটেরিয়াটা আসে, এবং এই ক্যারিস এছাড়া বিভিন্ন পেরিওডাল পকেট, অ্যাবসেস, একটা ফল্টি রেস্টোরেশনের চারপাশ দিয়ে যে পার্কুলেশন হতে পারে সেখান থেকে, এবং অ্যানাকোরেসিস আমরা জানি যে অ্যানাকোরেসিস হচ্ছে যে ব্লাড স্ট্রিমের মাধ্যমে ব্যাকটেরিয়া ডিস্টেন্স এরিয়া থেকে ব্যাকটেরিয়া এসে ইনফ্লামেড সাইটে চলে আসে এবং সেখানে প্যাথোলজি ক্রিয়েট করে। কেমিক্যাল, বিভিন্ন রকম কেমিক্যাল আমাদের আসে, যেমন আমাদের শরীরের ইন্ট্রিনসিক কেমিক্যালস আছে, আমাদের ইন্ট্রাওরাল কেমিক্যালস আছে, আমাদের ফুড এন্ড বেভারেজে আমরা বেশ কিছু কেমিক্যাল ইউজ করি, আমাদের রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল আমরা যে আইট্রোজেনিক বিভিন্ন প্রসিডিউরে আমরা লট অফ কেমিক্যাল ইউজ করি, সেগুলো পাল্পাল প্যাথোলজি ক্রিয়েট করতে পারে। একটা পাল্পাল ইনফ্লামেশনের কজ গুলো যেভাবে দেখেছে সেটা হচ্ছে নেক্রোসিস অর ডিস্ট্রফি ইন এ লজিক্যাল সিকোয়েন্স বিগিনিং উইথ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ইরিটেন্ট, দ্যাট ইজ মাইক্রোঅর্গানিজম। এর জন্য সে ব্যাকটেরিয়াকে প্রথম সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে। ব্যাকটেরিয়া আসলে মূলত পাল্পাল প্যাথোলজির জন্য দায়ী। সেই ব্যাকটেরিয়া কোথা থেকে আসে? ক্যারিস থেকে আসে। অ্যাক্সিডেন্টাল এক্সপোজার অফ দ্য টুথ, ফ্র্যাকচার অফ দ্য টুথ, পার্কুলেশনের কথা আমরা বললাম যে রেস্টোরেশন চারপাশ দিয়ে যদি কোনো রকম মাইক্রো লিকেজ থাকে, কোনো রকম লিকেজ থাকে, সেই লিকেজ দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। এছাড়া আমাদের জিনজাইভাল সার্কুলার যদি কোনো ইনফেকশন থাকে, পেরিওডাল পকেট থেকে অ্যাবসেস হতে পারে, অ্যানাকোরেসিস আমরা বলেছি।
ট্রমার কথা আমরা জানি যে অ্যাকুইট ট্রমা, যে কোনো টাইপ অফ ট্রমা, লাক্সেশন ইনজুরি হতে পারে, অর এভালশন, এনি কাইন্ড অফ ট্রমা from the parafunctional habit or different kind of habits, bruxism হতে পারে বা আমাদের different type of biting habits, এগুলোর কারণে হতে পারে, ইভেন ট্রমাটিক বাইট থেকেও হতে পারে ম্যালাকুলেশনের কারণে যেটা হবে। iatrogenic lot of things এখানে আছে যে আমরা অনেক কিছু করে নিজেরাই পাল্পের ক্ষতি করতে পারি যদি কিনা ফল্টি সিস্টেমে আমরা যখন any kind of operative procedure যাই, সেখানে যদি আমরা যা পারফেক্ট কুলিং অ্যারেঞ্জমেন্ট না থাকে আমাদের, এবং আমাদের প্লান্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমরা বেশি, এবং ডিফারেন্ট টাইপ অফ প্রসিডিউর যেখানে আমাদের আমরা ডিফারেন্ট কেমিক্যালস ইউজ করি, ইলেকট্রোসার্জিক্যাল প্রসিডিউর করি, লেজার বিম আমরা এখন ব্যবহার করি, এসবের মাধ্যমে কিন্তু আমরা পালপাল প্যাথোলজি ক্রিয়েট করি। এছাড়া অর্থোডন্টিক মুভমেন্টের যদি কোনো রকম আমাদের কোনো রকম ফল্ট হয়ে থাকে সেখানে হতে পারে। পেরিনেটাল কিউরেটাসের সময় আমরা জানি যে ল্যাটারাল ক্যানেল থাকে, সেটা যদি সার্ভাইকাল পোর্শন অফ দ্য রুট, সার্ভাইকাল থার্ড অফ দ্য রুট ল্যাটারাল ক্যানেল থাকে, এবং সেখানে যদি আমাদের পেরিনেটাল কিউরেটাস করতে হয় আমরা পালপাল ড্যামেজ করতে পারি। এবং ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যালস আমরা যখন ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করি, এবং আমরা ডেসিকেশন অফ দ্য ক্যাভিটি টু স্টেরাইল ইট, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা যদি অ্যালকোহল বেস কোনো ডেসিকেন্ট ইউজ করি সেটা পালপাল ইরিটেশনের কাজ করবে। এছাড়া ইডিওপ্যাথি, যেটা আমরা ঠিক জানি না যে কেমন করে হচ্ছে, এজিং এর কারণে দেখা যায়। রিজর্পশনের ইটিওলজি অ্যাকচুয়ালি আমরা কিছু জানি কিছু জানি না, এই জন্য এটাকে ইডিওপ্যাথিকের মধ্যে ফেলা যায়। আমরা জানি যে এক্সটার্নাল সার্ভাইকাল রিজর্পশন আছে, যেখানে কমপ্লিটলি একটা লার্জ নাম্বার অফ টিথ একই সঙ্গে ইনভলভ হয়ে যায়, সেটা ইডিওপ্যাথিক। এখন আমরা জানি না এটা কেন হয়। রেডিয়েশন ইনজুরি হয় পাল্পে, আমরা জানি যদি আয়োনাইজিং রেডিয়েশন এক্সপোজার থাকে পাল্পে, এবং সেটা পাল্প সেলকে নেক্রোটিক করে দিতে পারে। এছাড়া ভাস্কুলার ড্যামেজ করতে পারে, এবং মাইটোসিস সেলে মাইটোসিসের প্রসিডিউরে ইন্টারফেয়ার করতে পারে। স্যালাইভারি গ্ল্যান্ডে আমরা জানি যে হাইপোস্যালাইভেশন তৈরি করে, স্যালাইভারি ফ্লো কমায় দেয় এই ইরাডিয়েশনের কারণে, এবং আমরা জানি যে আমাদের যে ইরাডিয়েশন রিলেটেড র্যাম্পেন্ট ক্যারিজ ডেভেলপ করে, এটা হচ্ছে হাইপোস্যালাইভেশনের কারণে হয়। আর টুথ ফর্মেশন ফর্মেটিভ স্টেজে টুথ ফর্মেশনেও সেটা অ্যানোমালি তৈরি করে। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ, আপনার স্টুডেন্ট আপনাকে একটু দেখতে যাচ্ছে, এই যে স্টার্ট ভিডিও একটা অপশন আছে, ওইখানে মনে হয় কাটা আছে, ওইটা একটু ওপেন করে দিয়ে দেন। জাস্ট ওটাতে ক্লিক করলে হবে। আপনার ফেসটা ওকে, আমি আসলে এটা তাহলে আমাকে স্টার্ট ভিডিও, হ্যাঁ এই যে মিউট স্টার্ট ভিডিও, নিচে অপশনগুলোতে যে শেয়ার স্ক্রিন, এই যে অপশনগুলো আছে, unfortunately I didn't find. এটা স্টপ শেয়ারিং ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমি। নিচে উপরের দিকে উপরে অনেকে ইনবক্স করতেছে, আপনার ফেসটা দেখবেন। Oh. Okay, we can proceed. Okay, sir. Another pulpal pathology হচ্ছে barodontalgia or arodontalgia. Barodontalgia means actually related to, বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে হাইটের উপরে, অল্টিটিউডের উপরে, হাই অল্টিটিউডে আমাদের যেখানে লো অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে, সেখানে আমরা এই ধরনের একটা পেইনফুল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। কোথায় কখন হয়, যখন রিসেন্টলি রেস্টোর্ড একটা টুথে হতে পারে। সেটা সাধারণত এটা দুভাবেই হয়, উপরের দিকে ওঠার সময় হতে পারে, নিচের দিকে নামার সময় হতে পারে। সাধারণত এটা দেখা যায়, নোটিশ করা যায় অ্যাবাভ 5000 ফিটে, এবং সবচেয়ে বেশি দেখা যায় অ্যাবাভ 10,000 ফিট, এবং তার চেয়ে উপরে যখন উঠে তখন এই ধরনের কোনো প্যাথোলজি থাকে। এছাড়াও
দেখা যাচ্ছে যে একটা ক্রনিক পালপাইটিস যেটা অ্যাসিম্পটোমেটিক, আমরা জানি পালপাইটিস আমরা পড়বো যে পালপাইটিস অ্যাসিম্পটোমেটিক হয়, সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো হঠাৎ করে ডেভেলপ করতে পারে। ওকে, there are some classification, Barodontology classification, আমার মনে হয় এটা তোমাদের রিটেনের জন্যই ছিল, ভাইবার জন্য এত জরুরি কিছু না, বা এগুলো তোমরা জানো, আই হোপ। ওকে, আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ ইরিটেন্ট এগেইনস্ট আমাদের পালপাল রেসপন্স আছে। আমরা একটা চ্যাপ্টার নিশ্চয়ই পড়েছি যে পালপাল রেসপন্স টু ক্যারিজ, অপারেটিভ প্রসিডিউর, পালপাল রেসপন্স টু রেডিয়েশন, যেগুলো আমরা অলরেডি কিছুটা কথা বললাম। ওকে, সেরকম আমাদের অপারেটিভ প্রসিডিউরে কি কিভাবে পালপের ক্ষতি করে এগুলো নিশ্চয়ই আমরা কিছুটা জানি, যে আমাদের কাটিং ইনস্ট্রুমেন্টের, রোটারি ইনস্ট্রুমেন্টে যে কাটিং এফিকেসির সময় ফ্রিকশনাল হিট হয়, ভাইব্রেশন হয়, এছাড়া যদি আমাদের সাফিসিয়েন্ট কুলিং অ্যারেঞ্জমেন্ট বা ওয়াটার সাপ্লাই না থাকে সেক্ষেত্রে ডেসিকেশন ডেভেলপ করবে। অ্যান্ড ক্লিনজিং এন্ড স্টেরিলাইজেশনের সময়, ক্যাভিটি স্টেরিলাইজেশনের সময় আমরা যদি অ্যালকোহল বেস ক্লিনজার ইউজ করি, ডেসকেন্ট ইউজ করি, সেই ক্ষেত্রে সেটা পালপাল ইরিটেশন করবে। আমাদের মাইক্রোমেকানিক্যাল বন্ডিং সিস্টেমে যে রেস্টোরেশন গুলো আমরা করি সেসব ক্ষেত্রে অ্যাসিড এচিং একটা ইম্পর্টেন্ট বিষয়, সেখানে এটা সমস্যা করে পালপাল ইরিটেন্ট। এবং কম্পোজিট ইটসেলফ একটা পালপাল ইরিটেন্ট ম্যাটেরিয়াল, তো তারা পালপাল ইনফ্লামেশন এবং পাল্প নেক্রোসিস করে থাকে। পালপাল মাইক্রোবিয়াল ইরিটেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া, সোজা কথা, একদম ব্যাকটেরিয়ার এগেইনস্টে কিভাবে সমস্যাগুলো হয়। আমরা জানি যে যখন ক্যারিজ ইনিশিয়েট করে, রিমেইনিং ডেন্টিন থিকনেস এন্ড ক্যারিয়াস লেশন একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা জানি যে যদি রিমেইনিং ডেন্টিন থিকনেস, হেলদি ডেন্টিন থিকনেস যদি 0.75 মিলিমিটার হয়, তখনই আমরা নোটিশ করতে পারি যে ব্যাকটেরিয়াল ইরিটেশন শুরু হয়ে যায় পাল্পে। এবং দেখা যায় যে 0.25 মিলিমিটার যদি রিমেইনিং ডেন্টিন থিকনেস থাকে, সেই ক্ষেত্রে আমরা অডন্টোব্লাস্টিক ডেথ নোটিশ করতে পারি। পাল্পের ভেতরে ব্যাকটেরিয়া যাওয়ার আগেই পাল্প ব্যাকটেরিয়াল বাই প্রোডাক্টস গুলো পাল্প ইরিটেশন করে। পরবর্তীতে যখন এক্সপোজড হয় তখন সেটা খুব দ্রুত গতিতে পাল্পে নেক্রোসিস করে এবং ইনফ্লামেশন করে, এবং তারপরে নেক্রোসিস হয়ে যায়, এবং দ্যাট ইজ দ্য ইনফ্লামেশন ইজ কল্ড দ্য পালপাইটিস। ওকে, ওকে, কিভাবে পালপাল ইনফ্লামেশন করে আমরা কিছু কিছু কমিট করব, কারণ মানে আসলে এটা একটা বড় সাবজেক্ট। আমরা জানি, আমরা শুধুমাত্র যে কথাগুলো আমাদের ক্লিনিক্যাল চেয়ার সাইড এবং ক্লিনিক্যাল যে এক্সাম হবে ভাইবা, সেখানে যেগুলো লাগবে সেগুলো নিয়ে বেশি কথা বলবো। এগুলো খুব সোজা কথা, আমরা জানি যে কি 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 মানে ভ্যারিস ডিফারেন্ট সিচুয়েশনে। ওকে, আচ্ছা, তাহলে পালপাল ইনফ্লামেশন এন্ড ইটস সিকুয়েলি আমরা একটা সোজা পথ পেতে পারি যে কি হয় নরমাল পাল্প যখন নক্সাস স্টিমুলাই কারণে ইনফ্লামেশন হয়, ফার্স্ট অফ অল রিভার্সিবল পালপাইটিস ডেভেলপ করতে পারে। এবং এই রিভার্সিবল পালপাইটিস থেকে, রিভার্সিবল পালপাইটিস মানে হচ্ছে যে পাল্প মে রিটার্ন ইটস টু ইটস নরমাল স্টেট, কিন্তু যদি না আনট্রিটেড থাকে এবং এটা ডেটোরিয়েট করে, সেক্ষেত্রে ইরিভার্সিবল পালপাইটিস ডেভেলপ করবে। ইরিভার্সিবল পালপাইটিস ডিফারেন্ট টাইপ হয়, সিম্পটোমেটিক, রিভার্সিবল, অ্যাসিম্পটোমেটিক এবং ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিস। ইরিভার্সিবল পালপাইটিস থেকে আবার ক্রনিক পর্যায়ে যে রিজর্পশন প্রসিডিউর হয়, আমরা জানি যে একটা ক্রনিক পারসিস্টিং ইনফ্লামেশন হচ্ছে রিজর্পশনের একটা অন্যতম কারণ, এবং ইন্টারনাল রিজর্পশন থেকে সেখান থেকে পাল্প নেক্রোসিস হতে পারে। এছাড়া নরমাল পাল্প থেকে সরাসরি আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে ডিফারেন্ট ওয়েতে। আমরা জানি যে ক্যালসিফিক মেটামরফোসিস হচ্ছে আনকন্ট্রোলড ক্যালসিফিকেশন, হার্ট টিস্যু ফর্মেশন ইন দ্য টুথ টিস্যু, যেটা কিনা অ্যাসিম্পটোমেটিক, বাট অনলি দ্য উই ক্যান ফাইন্ড সাম চেঞ্জেস ইন কালার, চেঞ্জেস ইন হিউ। ওকে,
ওকে, আমরা কিভাবে ডায়াগনোসিস করব? মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা কিভাবে দেখব যে আমার এই জায়গাটায় দাঁতের এখন পালপাল প্যাথোলজি কোন স্টেটে আছে? ওকে, ফার্স্ট অফ অল আমাকে চোখে দেখতে হবে, হ্যাঁ, এবং সেটা আমরা 3টা সি মাধ্যমে দেখতে পারি। আমরা কালার অফ টুথ, কন্ট্যুর অফ টুথ and consistency of dentin, actually carious dentin and the healthy dentin, এই কনসিস্টেন্সি গুলো আমরা চেক করব। এছাড়া আমরা ভাইটালিটি টেস্ট করতে পারি, থার্মাল টেস্ট যেগুলো আছে, হিট টেস্ট, কোল্ড টেস্ট, ইলেকট্রিক পার টেস্টার, রেডিওগ্রাফ, অ্যানেস্থেটিক টেস্ট, ক্যাভিটি ডায়াগনস্টিক টেস্ট, ক্যাভিটি যেটাকে বলে, আমরা সেসব মাধ্যমে এই ডায়াগনোসিস করতে পারি। কিছু রিসেন্ট অ্যাডভান্সমেন্ট আছে, এইগুলোর নাম তোমরা মুখস্থ করে আসবা, এগুলো জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করেন না সাধারণত তোমাদের লেভেলে। ওকে, পালপাল প্যাথোলজি অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, সেলজার এন্ড বেন্ডার্স ক্লাসিফিকেশন, ইংগেস ক্লাসিফিকেশন এন্ড গ্রসম্যানস ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। একটা যে কোনো একটা বললেই হবে। সবচেয়ে মনে রাখার মতো সোজা আমার মনে হয় যে গ্রসম্যান, ওনাকে আধুনিক ডেন্টিস্ট্রির জনক বলা হয়। গ্রসম্যান ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা সবচেয়ে সোজা। এটা আমরা জানি যে খুব মানে আমাদের চেনা চেনা শব্দগুলো আমরা বারবার যেগুলো বলি আছে, বা তোমরা পড়ার সময় যেগুলো পড়ো, যে রিভার্সিবল পালপাইটিস, সেটা সিমটোম্যাটিক হতে পারে, অ্যাসিমটোম্যাটিক হতে পারে। আগে এগুলোকে সিমটোম্যাটিকটাকে অ্যাকুট বলা হতো, অ্যাসিমটোম্যাটিকটাকে ক্রনিক বলা হতো, এরকম ভাবে বলা হতো। যাই হোক, সিমটোম্যাটিক অ্যাসিমটোম্যাটিক আধুনিক শব্দ, তোমরা আধুনিক শব্দগুলোকে ব্যবহার করবা। আর ইরিভার্সিবল পালপাইটিস অ্যাকুট এবং ক্রনিক। অ্যাকুটের মধ্যে আবার আর্লি স্টেজ এবং লেট স্টেজ। আর্লি স্টেজে দেখা যায় যে এটা অ্যাবনর্মালি রেসপন্সিভ টু কোল্ড, লেট স্টেজে অ্যাবনর্মালি রেসপন্সিভ টু হিট। এইটা একটু মাথার মধ্যে রাখো যে এটা কেন হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের প্রথম পর্যায়ে ডেল্টা ফাইবার যেটা পেরিফেরি, পালপাল পেরিফেরিতে পাওয়া যাচ্ছে, সে হচ্ছে মানে কোল্ডে বেশি সেন্সিটিভ। হ্যাঁ, পরবর্তীতে যখন ইডিমা ইনফ্লামেশনটা প্রসিড করে এবং ইডিমা ফর্মেশন হয়, সেই ক্ষেত্রে হিটটা সেই ইডিমিটারকে আরো এক্সপান্ড করে, প্রেসারাইজ করে রেডিকুলার সারফেসে, এবং অল দা নার্ভ কম্প্রেশনের কারণে পেইনটা বেড়ে যায়। এন্ড ক্রনিক কেসে আমরা জানি যে ক্রনিকে 3 রকমের ক্রনিক হয়: অ্যাসিমটোমেটিক উইথ পাল্প এক্সপোজার, হাইপারপ্লাস্টিক পালপাইটিস এবং ইন্টারনাল রিসর্পশন। এগুলো আমরা জানি। অ্যাসিমটোমেটিক উইথ পাল্প এক্সপোজার দেখা যাবে যে আলসারেটিভ টাইপ অফ পালপাইটিস বলি আমরা যেটাকে, এবং হাইপারপ্লাস্টিক যেটা পাল্প পলিপ বলা হয়। আর ইন্টারনাল রিসর্পশন তো আমরা জানি যে ডিফারেন্ট টাইপ অফ ডিস্টরশন অফ দ্য রুট ক্যানাল সিস্টেম। ডিজেনারেটিভ কি চেঞ্জেস হতে পারে সেটা হচ্ছে ক্যালসিফিক ডিজেনারেশন, অ্যাট্রোফিক ডিজেনারেশন এন্ড ফাইব্রাস ডিজেনারেশন, এন্ড লাস্ট অফ অল পাল্প নেক্রোসিস। তার মানে 3টা হেডলাইন: পালপাইটিস, পাল্প ডিজেনারেশন, পাল্প নেক্রোসিস। পালপাইটিস আমরা জানি, পালপাইটিস, পাল্প ডিজেনারেশন, যেসব ডিজেনারেটিভ চেঞ্জেস গুলো হয়, ক্যালসিফিক ডিজেনারেশন যেটা আমরা এক্স-রের মাধ্যমে জানতে পারি। অ্যাট্রোফিক ডিজেনারেশনটা সাধারণত এজিং এর কারণে হয়, হ্যাঁ, এবং ফাইব্রাস ডিজেনারেশনটা আমরা এই হিস্টোপ্যাথোলজির মাধ্যমে জানতে পারি। নরমাল পাল্পের রেসপন্সটা হয় নরমাল, হ্যাঁ, নরমাল পাল্পের কিন্তু রেসপন্স পজিটিভ, লাইক এনি কাইন্ড অফ স্টিমুলাই, শার্প পেইন ফিল করতে পারে যে কেউ, কিন্তু সেটা স্টিমুলাই রিমুভ করার সঙ্গে সঙ্গে চলে, এবং সেখানে কখনো উইদাউট এনি কজ পেইন হবে না। and radiograph shows an intact lamina dura. আমার মনে হয় যে ল্যামিনা ডুরা সম্পর্কে আমাদের কিছু ধারণা নিশ্চয়ই আছে। ল্যামিনা ডুরার আমরা জানি, দেখা যাচ্ছে এই যে যেমন এই এক্স-রে আমরা দেখিয়েছি, এখানে ল্যামিনা ডুরাটা ইনট্যাক্ট আছে। আমরা কোনো এক্স-রেতে কোনো দাঁতের ল্যামিনা ডুরা হয়তো কমপ্লিটলি পাবো না, কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে এখানে ল্যামিনা ডুরায় কোনো ডিস্টরশন আছে কিনা। কারণ ল্যামিনা ডুরাটা হচ্ছে একটা রেডিও ওপেক লাইন, একটা থিন বাট ডেন্স একটা লাইন just around the root surface of the tooth, extending to the crestal bone, crest of alveolar crest. Okay, তো এইটা যখনই পেরিরেডিকুলার প্যাথোলজি, যখনই পালপাল প্যাথোলজি ডেভেলপ করে এবং ইরিভার্সিবল স্টেটে চলে যায়, তখনই এইখানে যখন ইডিমা ফর্মেশন হবে, পেরিডন্টাল লিগামেন্ট স্পেসে ওয়াইডেনিং হয়, এবং সেটা আমরা দেখেই বুঝতে পারি। একটা
একটা ইনট্যাক্ট ল্যামিনার ডুরা ইন্ডিকেট করে যে এই পাল্পটা হেলদি এনাফ, এবং এখানে কোনো রকম পালপাল প্যাথোলজি নাই। ওকে, আর বা রিজর্পশন এগুলোতে দেখা যায়। পালপাইটিস মানে হচ্ছে যখন এই পালপাইটিস ডেভেলপ করে আমরা কিন্তু ডিফারেন্ট কিছু রেডিওলজিক্যাল একটা রেডিওগ্রাফিক কিছু এভিডেন্স পাই। সে ক্যারিস পেতে পারি, ফ্র্যাকচার পেতে পারি, লার্জ রেস্টোরেশন পেতে পারি, সেকেন্ডারি ক্যারিজের এভিডেন্স পেতে পারি। হ্যাঁ, ক্লিনিক্যালি আমরা পেশেন্ট বলবে যে পেইন, দ্য মেইন প্রিন্সিপাল সিমটম হচ্ছে পেইন, এবং আমরা এই ক্লিনিক্যাল এবং রেডিওগ্রাফিক ফাইন্ডিংস থেকেই ডায়াগনোসিস করব। ফার্স্ট অফ অল ক্লিনিক্যাল ফাইন্ডিংস, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। রেডিওগ্রাফ ক্যান হেল্প। ওকে, আমরা রিভার্সিবল পালপাইটিস জানি। রিভার্সিবল পালপাইটিস এর মূল কথা হচ্ছে যে যেখানে এইটা pulp is capable of returning to the normal state. এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে একটা ইনফ্লামেশন, পেইন, রিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল পালপাইটিস এর পেইন ক্যারেক্টার মানে বোঝা হয়তো কিছু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে রিভার্সিবল পালপাইটিস হচ্ছে সেটাই যেখানে ইনফ্লামেশন আছে, পালপাল ইনফ্লামেশন আছে, কিন্তু তারপরেও পাল্প is capable of returning to the normal state. এবং মূল কথা হচ্ছে যে এটা কিছু নক্সাস স্টিমুলার কারণে এই পেইনটা হয়, এবং উইদাউট এনি নক্সাস স্টিমুলাই there will be completely asymptomatic features. Okay, so আমরা ডেফিনেশনটা থেকে বুঝতে পারি যে আচ্ছা, ইটিওলজি আমরা জানি। ফার্স্ট অফ অল হচ্ছে ইটিওলজি হচ্ছে ডেন্টাল ক্যারিজ, ফ্র্যাকচার, ট্রমা, থার্মাল ইনজুরি, কেমিক্যাল স্টিমুলাস। এবং অনেক সময় দেখা যায় যে একটা রেস্টোরেশন করার পরেই পালপাইটিস ডেভেলপ করছে। আমাদের এখন বর্তমানে আমরা হচ্ছে অ্যামালগাম রেস্টোরেশন অ্যাভয়েড করি, বা জিঙ্ক অক্সিফসফেট সিমেন্ট আমরা ব্যবহার কম করি, কিন্তু ইভেন আমাদের কম্পোজিটও তো পালপাল ইরিটেন্ট। সো সাফিসিয়েন্ট যেখানে দরকার, যেখানে ইন্ডিকেটেড, সেখানে যদি আমরা পালপাল কভারেজ, পালপাল প্রোটেকশন পারফেক্টলি না করে রেস্টোরেশন করি, দেন ইট মে কজ দ্য পেইন অফ রিভার্সিবল পালপাইটিস। এটা অনেক সময় একা একাই ঠিক হয়ে যাবে টাইমে, কিন্তু আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে দেখা যায় যে একটা ডিপ রেস্টোরেশন হয়েছে, 2-3 দিন ভীষণ রকম পেশেন্ট পেইনফুল একটা কন্ডিশন কমপ্লেইন করছে, এবং দেখা যায় যে আস্তে আস্তে এটা হতে পারে যে একা একা অ্যাবজর্ব হয়ে যাবে, যেমন কিনা আমার ডিফেন্স মেকানিজম অফ দা টুথ থ্রু ওডোন্টোব্লাস্ট, যে একটা রিঅ্যাকশনারি ডেন্ট ইনফরমেশন করে সেটাকে একটা আলাদা প্রোটেকশন দিতে পারে, অথবা এটা ইরিভার্সিবল পালপাইটিস দিকেও কিন্তু চলে যেতে পারে। সাধারণত রিভার্সিবল পালপাইটিসটা এক্সাজারবেশন শো করে হচ্ছে ঠান্ডা স্টিমুলাইতে, কোল্ড স্টিমুলাইতে, এবং এটার একটা বড় কথা হচ্ছে যে এটা কখনোই একা একা ব্যথা হবে না, উইদাউট এনি স্টিমুলাই কখনোই ব্যথা হবে না। এটা ইভেন একটা ইনসিপিয়েন্ট ক্যারিজের কারণেও আমাদের রিভার্সিবল পালপাইটিস গ্রো করতে পারে। সো রিভার্সিবল পালপাইটিস যে আমরা যখন ডায়াগনোসিস করব, তখন আমরা যাবতীয় পসিবল কজেস গুলো, ইটিওলজি গুলোকে ভালো করে ফাইন্ড করার চেষ্টা করব। ওকে, হিস্টোপ্যাথোলজি আমরা জানি। ডায়াগনোসিস, পেশেন্ট, প্রথম কথা হলো পেশেন্ট বলবে যে পেইন, একটা ব্রিফ ডিউরেশন, অল্প সময়ের একটা ট্রানজিটরি, একটা মোমেন্টারি একটা পেইন, বাট পেইন ইজ শার্প, পেইন ইজ পিয়ার্সিং, it's a very severe kind of pain. Okay, okay, আমরা যখন দেখব যে এটা কি কি কারণে হচ্ছে, আমরা সবগুলো পসিবল কজেস গুলো আমরা খুঁজে দেখব। ইভেন আমাদের ম্যালঅক্লুশনের কারণে যদি ট্রমাটিক অক্লুশন হয়, বা কোনো কারণে যদি আমাদের
ইন্টারফারেন্স ইন অক্লুশন হয়, হ্যাঁ, প্রিম্যাচিউর কন্ট্যাক্ট হয়, সেসব কারণে কিন্তু আমরা জানি যে একটা ভেরি পাজলিং প্রবলেম ইন আওয়ার ক্লিনিক্যাল প্র্যাকটিস হচ্ছে ক্র্যাক টুথ সিনড্রোম। তো এই আমরা যদি দেখি যে ক্র্যাক টুথ সিনড্রোম হওয়ার মতো কোন রকম ব্যাপার আছে, পসিবিলিটি আছে, হেভি অক্লুশন অর ট্রমেটিক অক্লুশনের ব্যাপার আছে, সেগুলো আমরা ফাইন্ড আউট করব। অনেক সময় আমরা রেডিওগ্রাফি আমি এখন যে কথাটা বললাম যে ক্র্যাক টুথ সিনড্রোম, সেটা তো রেডিওগ্রাফি পাওয়া যাবে না। তো আমরা কিন্তু এছাড়া আমরা দেখতে পারি যে একটা লার্জ রেস্টোরেশন, এখানে আমরা একটা প্যারালালিং টেকনিক রেডিওগ্রাফে, যেটা কিনা অলমোস্ট দ্য অ্যাকচুয়াল ইমেজ অফ দ্য টুথ দেয়, সেখানে আমরা কিন্তু একটা আমাদের দেখতে হবে যে রিমেইনিং ডেন্টিন থিকনেস কিরকম আছে, প্রক্সিমিটি অফ দ্য পাল্প অ্যান্ড রেস্টোরেশন কিরকম, এগুলোকে আমাদের অবশ্যই মেজার করতে হবে। আমরা সেকেন্ডারি ক্যারেজ ডেভেলপ করবো। আর আমরা অ্যানাদার থিং আমরা জানি যে আমাদের একটা জিনিস আমরা জানি যে আমাদের কিছু ম্যাটেরিয়াল, রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, সেই রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল কিন্তু পালপালি রিটেন্ট, অনেক কিছু কিছু ম্যাটেরিয়াল পালপালি রিটেন্ট, কোন কেউ কেমিক্যালি, কেউ থার্মালি, হ্যাঁ, আমাদের পাল্প ইরিটেশনের কাজ করে। Okay, we can proceed. সাধারণত আমরা এই ক্ষেত্রে পারকাশন টেস্ট পাবো না, যদি কিনা অনেক সময় দেখা যায় যে কিছু মাইল্ড কাইন্ড অফ ল্যাক্সেশন ইনজুরিতে আমাদের রিভার্সিবল পালপাইটিস ডেভেলপ করে, সেখানে যদি কোনো রকম ইনভলভমেন্ট থাকে, পেরিডন্টাল ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে কিছুটা পেতে পারি। ভাইটালিটি টেস্টে আমরা দেখব যে পাল্প পজিটিভ রেসপন্স দিবে, কিন্তু খুব দ্রুত এবং দেখা যায় যে ঠান্ডাতে খুব বেশি দ্রুত রেসপন্স দিচ্ছে, এক্সাজারবেটেড রেসপন্স দিচ্ছে। এবং ইলেকট্রিক পাল্প টেস্টার যদি আমরা ব্যবহার করি, দেখা যাচ্ছে যে খুব কম কারেন্টেই সে রেসপন্স করবে পেশেন্ট, পজিটিভ রেসপন্স। আমরা জানি, নিশ্চয়ই এটা জানি যে পজিটিভ মানে হচ্ছে যে ভাইটাল এবং নেগেটিভ মানে হচ্ছে নেক্রোজ। ওকে, ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল প্রিভেনশন। যেসব কারণে এটা হচ্ছে আমরা সেগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করব। রিভার্সিবল পালপাইটিসে কখনোই রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা করব না, নো এন্ডোডন্টিক ট্রিটমেন্ট। কারণ হচ্ছে যে যেখানে আমাদের দাঁতটা ভাইটাল আছে এবং তার ক্যাপাবিলিটি আছে রিটার্নিং টু নর্মাল স্টেট, সেখানে আমরা এটাকে মেরে ফেলাটা একটা ক্রাইম, একটা আউট অফ আওয়ার মেডিকেল এথিক্স। তো আমরা এটা কখনোই করব না। আমরা এইসব ক্ষেত্রে অনেক সময় ডিফারেন্ট কাইন্ড অফ সিডেটিভ ড্রেসিং, ইউজিনাল বেস সিডেটিভ ড্রেসিং, আমরা যেহেতু জানি যে অ্যানোডাইন এফেক্ট আছে ইউজিনালের, তো সেই রকম একটা ড্রেসিং দিয়ে আমরা কিছুদিন ফলো আপ করি, এবং তারপরে যখন তার সিমটম গুলো সাবসাইড করে, তখন আমরা রেস্টোরেশনে চলে যাব। এছাড়া আমাদের যে যদি আর্ট্রোজেনিক ফল যেগুলো হয়, সেই ফলগুলোকে আমরা ঠিকঠাক করব। কিন্তু তারপরেও রেস্টোরেশন, নরমাল রেস্টোরেশনের পরে যদি পেইন পারসিস্ট করে অথবা এক্সাজারবেশন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে, এবং আমরা তখন বুঝতে পারবো যে এটা ইরিভার্সিবল পালপাইটিস দিকে চলে গেছে। ওকে, রিভার্সিবল পালপাইটিস। ইরিভার্সিবল পালপাইটিস যখনই আমরা বুঝতে পারছি যে ইরিভার্সিবল ড্যামেজ হয়েছে, এখন আর পাল্প completely incapable to returning to its normal state. So এটাকে আমরা বুঝতে পারবো যে ইরিভার্সিবল ড্যামেজ। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক স্টেজ হতে পারে, মানে এটাও অ্যাকিউট সিমটোমেটিক হতে পারে এবং অ্যাসিমটোমেটিক হতে পারে। কারণ মূলত একই কারণ, ব্যাকটেরিয়াল, ট্রমা, কেমিক্যাল, মেকানিক্যাল। These are the causes. আমরা রাইট সাইডে যেটা দেখেছি, এটা একটা সেকেন্ডারি ক্যারিজ দেখা যাচ্ছে, কিন্তু the second mandibular molar, এটা কিন্তু
অলরেডি পাল্প এক্সপোজ করছে প্রক্সিমাল ক্যারিজ থেকে। তো প্রক্সিমাল ক্যারিজ গুলো আমরা এই একটা এক্সট্রাতে আমরা অনেকগুলো প্রবলেম দেখতে পাই, যে আমাদের ড্যামেজ অফ দ্য পেরিওডন্টিয়াম, দ্যাট ইজ দ্য ড্যামেজ অফ দ্য ক্রেস্টাল বোন ইন্টারঅরিকুলার, এবং দ্য ক্যারিজ proximal surface of the two teeth become carriers. তো এগুলো আমরা যখনই দেখবো তখন আমরা এই ব্যাপারে বেশি অ্যালার্ট হয়ে যাব। ওকে, কি কি সিমটম পাবো আমরা? সিভিয়ার পেইন, র্যাপিড অনসেট অফ পেইন। হ্যাঁ, যখনই দেখা যাবে যে কোনো রকম আমাদের যেসব স্টিমুলেন্টের, নক্সাস স্টিমুলেন্টের কথা আমরা রিভার্সিবল পালপাইটিসে পড়েছি, সেই একই কথা এখানেও আছে, সেগুলো এখানেও পেইন তৈরি করবে। এছাড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা উইদাউট এনি স্টিমুলাই এটা পেইন হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা বলি যে স্পন্টেনিয়াস পেইন। স্পন্টেনিয়াস পেইন হচ্ছে উইদাউট এনি স্টিমুলাই। যখন রাতের এই পালপাইটিসের পেইনটা হয়, আমরা বুঝতে পারি যে ইট বিকামস এ ইরিভার্সিবল পালপাইটিস। এছাড়া পোস্টারাল পেইন হয়। পোস্টারাল পেইন বেন্ডিং ডাউন, লাইং ডাউন পজিশনে because of baroreceptor mechanism. Another point is referred pain. পেইনটা দেখা যাচ্ছে যে এটা ডিস্টেন্স এরিয়াতে চলে যায়, আমাদের maxillary sinus, eyes and headache হতে পারে। ম্যান্ডিবলের দাঁতের জন্য আমাদের দেখা যায় যে কানের দিকে ব্যথা চলে যাবে। হ্যাঁ, এবং এই পেইনটা always severe, এবং এইটা যত দিন লেট স্টেজে পেইনটা বোরিং, থ্রোবিং নেচার হয়ে যেতে পারে, এবং এই পেইনটা এমন বেশি হতে পারে যে ইভেন নাইট অ্যাওয়েক হতে পারে। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে এই কয়েকটা সিমটম থেকেই কিন্তু আমরা রিভার্সিবল পালপাইটিস আর ইরিভার্সিবল পালপাইটিস এর পার্থক্য করে ফেলতে পারি। প্রথম কথা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস উইদাউট স্টিমুল্যান্ট কোন রকম সিমটম শো করবে না, আর irreversible pulpitis without stimulant pain show করবে, spontaneous pain, একাই ব্যথা হবে without any cause। reversible pulpitis এ স্টিমুল্যান্ট উঠায় নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা চলে যাবে, কিন্তু reversible pulpitis এ আমরা যদি কোনো রকম স্টিমুল্যান্ট দেই ফর দ্য ক্লিনিক্যাল টেস্ট করার জন্য, দেখা যাবে যে আমরা ওইটা উইথড্র করার পরে অনেকক্ষণ ধরে পেইন পেশেন্ট কমপ্লেইন করছে। ওকে, পোস্টারাল পেইন থাকবে, রেফার্ড পেইন থাকবে, যেটা রিভার্সিবল পালপাইটিসে রেফার্ড পেইন থাকবে না, পোস্টারাল পেইন থাকবে না। ডায়াগনোসিস আমরা দেখতে পাবো অবশ্যই, ক্যারিজ দেখতে পারি আমরা, লার্জ ক্যারিজ দেখতে পারি, ব্রোকেন রেস্টোরেশন দেখতে পারি, ফ্র্যাকচার দেখতে পারি। হ্যাঁ, টুথ ফ্র্যাকচার ডিউ টু ট্রমা আর অপারেটিভ প্রসিডিউর, ডিফারেন্ট কাইন্ড অফ প্রসিডিউরে আমরা দেখতে পারি। রেডিওগ্রাফে আমরা দেখতে পাবো পাল্প এক্সপোজার, অথবা লেট স্টেজে আমরা দেখতে পারি যে আমাদের পেরিরেডিকুলার ওয়াইডেনিং অফ দ্য পেরিনেয়াল লিগামেন্ট স্পেস আমরা দেখতে পাই, বা ডিস্টরশন অফ ল্যামিনা ডুরা, যেটার কথা আমরা বললাম এর আগে। পারকাশনে অনেক সময় দেখা যায় যে লেট স্টেজে টেন্ডার হয়। পারকাশন টেন্ডারনেস কেন গ্রো করে? বিকজ অফ ইনফ্ল্যামেটরি এক্সুডেট। ইনফ্ল্যামেটরি এক্সুডেট যখন আমাদের পেরিনেয়াল লিগামেন্ট স্পেসে যখন স্প্রেড করে, তখন এটা। ভাইটালিটি টেস্টে আমরা অবশ্যই ডিফারেন্ট যেগুলো যা দিয়ে আমরা করি ভাইটালিটি টেস্ট, সেই একইগুলো আছে। ইলেকট্রিক পালস টেস্টে আমরা দেখবো যে খুব দ্রুত এটা রেসপন্স করছে, সামান্য কারণে সিভিয়ার রেসপন্স করছে। ট্রিটমেন্ট হচ্ছে আমরা জানি যে ডেসিডিয়াস দাঁতে পালপেক্টমি করতে হয়। একটা ডেসিডিয়াস দাঁত যদি আমরা দেখি যে এটা এক্সরে করে দেখি যে একটা ডেসিডিয়াস সেকেন্ড মোলার, তার নিচে আমাদের সেকেন্ড প্রিমোলার নেই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওইটাও রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। Okay, these are the differential diagnosis of reversible pulpitis and irreversible pulpitis. দুটোই পেইন কিন্তু শর্ট পেইন হবে, ইন্টেন্স পেইন হবে, হ্যাঁ, এবং পিয়ার্সিং, স্ট্যাবিং, এক্সক্রুশিয়েটিং পেইন হবে। শুধুমাত্র রিভার্সিবল পালপাইটিসে স্টিমুলাই লাগবে,
ইরিভার্সিবল পালপাইটিসে স্টিমুলাই ছাড়াই হতে পারে, কিন্তু স্টিমুলাইতে হবে যে এনি কাইন্ড অফ ইরিটেটিং স্টিমুলাস, নক্সাস স্টিমুলাসের কারণে কিন্তু পেইন ইরিভার্সিবল পালপাইটিসে হবে। ওকে, আর নাইট অ্যাওয়েকেনিং পেইন বা পোস্টারাল পেইন রিভার্সিবল পালপাইটিসে হয় না, ইরিভার্সিবল পালপাইটিসে অবশ্যই হয়। রিভার্সিবল পালপাইটিসে পেইন সাধারণত পোরলি লোকালাইজ, কিন্তু ইরিভার্সিবল দেখা যায় যে ইরিভার্সিবল পালপাইটিসে এটা পোরলি লোকালাইজ তো বডি রেফার্ড পেইনও হয়। দেখা যাচ্ছে যে অপোজিট আর্চে চলে যাচ্ছে পেইন। ওকে, হিস্ট্রিতে আমরা যা পাবো সবই একই রকম। অনেক সময় ওকে, যদি ট্রমেটিক অক্লুশনের কথা আমরা বললাম, ট্রমেটিক অক্লুশনের কারণে যদি রিভার্সিবল পালপাইটিস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পারকাশন বা অক্লুশন টেস্ট যদি করি সেই ক্ষেত্রে রিভার্সিবল পালপাইটিসে কিন্তু পজিটিভ পাওয়া যেতে পারে, দ্যাট ইজ পেইনফুল রেসপন্স করবে পেশেন্ট, কিন্তু এটা আসলে পালপাল ইনভলভমেন্ট না, এবং এটা রিভার্সিবল। আমরা যদি কজটা অক্লুশন কারেকশন করে ফেলতে পারি সেই ক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। পালপ টেস্টে আমরা ইলেকট্রিক পালপ টেস্টে রিভার্সিবল পালপাইটিস নরমাল পাই, কোল্ড এক্সাজারবেটেড রেসপন্স পাই, এবং অন্যগুলোতে সবই নরমাল পাই। আর ইরিভার্সিবল পালপাইটিসে আমরা হিটে হচ্ছে এক্সাজারবেটেড রেসপন্স পাই সাধারণত, বিকজ অফ ইডিমা, বিকজ অফ এক্সপানশন অফ ইডিমা অ্যারাউন্ড the surrounding area এবং nerve compression, causing nerve compression, severe pain হয়। রেডিওগ্রাফি আমরা ক্যারিস পাবো, রিভার্সিবল পালপাইটিসে ডিফেক্টিভ রেস্টোরেশন পেতে পারি, এবং যেগুলোতে দেখা যায় যে পালপারেশন সাফিসিয়েন্ট পালপারেশন নেওয়া হয়নি দেখে এটা হয়েছে। আর রেডিওগ্রাফি আমরা মূল যেটা পাবো ইরিভার্সিবল পালপাইটিসে সেটা হচ্ছে পেরিটোনিয়াল লিগামেন্ট স্পেসের এনলার্জমেন্ট বিকজ অফ ইনফ্ল্যামেটরি ইডিমা। ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই আমরা এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করব না রিভার্সিবল পালপাইটিসে, ইরিভার্সিবল পালপাইটিসে এন্ডোডন্টিক ট্রিটমেন্ট। অনেক সময় আমরা পালপোটমি করি এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট, অল আর দ্য এন্ডোডন্টিক ট্রিটমেন্ট। ক্রনিক পালপাইটিস আমরা বলেছি যে এটা হলো অ্যাসিম্পটোমেটিক, কারণ ক্রনিক ইয়েটা আমাদের পেইন সেরকম কখনোই পেইনফুল রেসপন্স দেয় না। এবং ক্রনিক পালপাইটিস তিন রকমের হতে পারে, আলসারেটিভ বা ওপেন ফর্ম, আমরা ওপেন পালপাইটিস বলা হতো আগে, হাইপারপ্লাস্টিক বা পালপলি হিসেবে যেটা আমরা চিনি, আর একটা হচ্ছে ক্লোজ ফর্ম যেখানে এক্সপোজার থাকে না, পাল্প চেম্বার এক্সপোজ নয়। এরকম আমরা সেটা কিভাবে টের পাই? দেখা যায় যে পেশেন্ট একটা ডিসকালার্ড টুথ নিয়ে আসছে উইদাউট এনি পেইন, উইদাউট এনি প্রবলেম, আমরা শুধুমাত্র হয়তো রেডিওগ্রাফ করলাম বা আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে টের পাই যে দাঁতটা নেক্রস এবং দিস ইজ নট নরমাল। আলসারেটিভ ফর্মে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, okay. Inflammation of cariously exposed and pulp characterized by formation of an abscess at point of exposure. যেই জায়গাটায় এক্সপোজ হয়েছে ওই জায়গাটায় আমরা একটা অ্যাবসেস পাবো। চারপাশ দিয়ে গ্রানুলেশন টিস্যু থাকতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে যে জায়গাটা একটা অ্যাবসেসের মতো থাকে, যেটা যার কারণে এটাকে আমরা পালপাল গ্রানুলোমা বলতে পারি। আর হাইপারপ্লাস্টিক ফর্মে আমরা গ্রানুলোমেটাস টিস্যুটার ওভারগ্রোথ হবে টোটাল ক্যারিয়াস ক্যাভিটিতে। সাধারণত এগুলো হয় হলো ডেভেলপিং স্টেজে, যদি আমরা জানি যে লার্জ পাল্প স্পেস থাকে সেই সব ক্ষেত্রে এই ধরনের হাইপারপ্লাস্টিক ফর্মটা বেশি হয়, বা ডেসিডুয়াস দাঁতের ক্ষেত্রে বেশি হয়। ক্লোজ ফর্মে ক্রনিক পালপাইটিস এটা হয় কখন? দেখা গেল যে আমরা একটা অপারেটিভ প্রসিডিউর করেছি এবং তার মাধ্যমে পালপাল নেক্রোসিস তৈরি করে দিয়েছি, বা এক্সেসিভ অর্থোডন্টিক ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এইভাবে করে পালপাল ডেথ হয়েছে এবং সেটা একটা ক্রনিক ইনফ্লামেশন পর্যায়ে চলে গেছে, অথবা ট্রমা অথবা পেরিডন্টাল
লেশনের কারণে পাল্পটা ড্যামেজ হয়েছে। এখানে সাধারণত ক্লোজ ফর্মে এই ক্যারিয়াস লেশন পাওয়া যায় না। ইটিওলজি একই ইটিওলজি সেম, শুধু সাধারণত এটা এই ব্যাপারটা স্লো প্রোগ্রেসিং ক্যারিয়াস এক্সপোজার অফ দ্য পাল্পের কারণে হয়। অ্যাকুইট ক্যারিজের ক্ষেত্রে এই ধরনের ক্রনিক পালপাইটিস আমরা পাই না, সেক্ষেত্রে অ্যাকুইট পালপাইটিস বেশি পাওয়া যায়। সিমটম ওরকম সাধারণত এটা পেইনলেস থাকে। হাইপারপ্লাস্টিক পালপাইটিস পেইনলেস থাকে, কিন্তু এটা হলো যে যেহেতু এখানে রিচ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস থাকে, এইটা ইট ক্যান ব্লিড অন টাচ। হ্যাঁ, এটা খোঁচা দিলে আমরা একটা ব্লিডিং পাবো, ইজিলি ব্লিডিং একটা টেন্ডেন্সি থাকে। এখানে স্ক্লেরোটিক এন্ড ইরাডিয়েশন ডেন্ডি এবং জরুরি না, সাধারণত পেইন থাকে না এবং আমরা একটা আচ্ছা ভাইভা বোর্ডে কোশ্চেন করতে পারে যে একটা হাইপারপ্লাস্টিক পালপাইটিস পালপলিপ এবং একটা জিনজাইভাল ওভারগ্রোথ, যেটা প্রলিফারেটিং জিনজাইভাল টিস্যু যদি এরকম হতে পারে। যেমন একটা ফ্র্যাকচার টুথে আমরা জানি যে প্রক্সিমাল সারফেসে যখন বা প্রক্সিমাল ক্যারিজ যদি আনট্রিটেড থাকে দীর্ঘকাল, ওইখানে হাইপারপ্লাস্টিক, ওইখানে জিনজাইভাল টিস্যু প্রলিফারেশন হতে পারে, জিনজাইভাল ওভারগ্রোথ হতে পারে। সেইটা কিন্তু অনেক সময় ওই ব্রোকেন টুথ বা ক্যারিয়াস টুথের ভেতরে ঢুকে একই রকম ফিচার দিতে পারে। ওইখানে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে সেটা বলতে হবে যে আমরা এটাকে ট্রেস করব, ওই টিস্যু স্টকটাকে আমরা এসক্যাভেট করে সরায় এটার অরিজিনটা খুঁজে বের করব। এইটাই মূল উপায়, যে আমরা দেখবো যে যেটা ক্রনিক পালপাইটিস থেকে হাইপারপ্লাস্টিক পালপাইটিস হয়েছে, সেটার অবশ্যই অরিজিন হবে পাল্প চেম্বার। রেডিওগ্রাফিক আমরা একটা লং স্ট্যান্ডিং পেরিডন্টাল ইয়াতে রেডিওগ্রাফি একটা ক্রনিক এপিক্যাল পেরিডন্টাইটিস পাওয়া যাবে, এবং ইয়াং পেশেন্টের ক্ষেত্রে লো গ্রেড লং স্ট্যান্ডিং ইরিটেশন স্টিমুলেশন পেরিএপিক্যাল বোন ডিপোজিশন হতে পারে। আমরা যেটাকে কনডেন্সিং অস্টাইটিস বলি, দ্যাট ইজ এখানে ডেন্স বোন ফর্মেশন হয়, যেটাখানে বনি ট্রাবিকুল পরিমাণ কম হয়ে যায় এবং ক্যালসিফাইড টিস্যু পরিমাণ বেড়ে যায়। ভাইটালিটি টেস্টে আমরা অবশ্যই এখানে নন ভাইটাল পাবো। ট্রিটমেন্ট হচ্ছে আমরা এটাকে কমপ্লিটলি এই টিস্যুটাকে এক্সট্রাভেট করতে হবে এবং এন্ডোডন্টিক ট্রিটমেন্ট, দ্যাট ইজ রুট ক্যানাল ট্রিটমেন্ট ফলোড বাই রেস্টোরেশন। আমরা এটাকে কমপ্লিট কিউরেটিস করব, পেরিডন্টাল কিউরেটিস করব, এবং যদি দেখা যায় যে দাঁতটা এত, আমরা আগে বলেছি যে এটা সাধারণত লার্জ পাল্প স্পেস দ্যাট ইজ ম্যাক্সিমাম ডিস্ট্রাক্টেড, যে দাঁতগুলো ব্রিটেল টাইপের থাকে সেগুলোতে হয়, অনেক সময় এগুলো রেস্টোরেবল থাকে না, সেই ক্ষেত্রে এন্ডোডন্টিক ইজ ইউজলেস। ইন্টারনাল রিসর্পশন ইজ এ ডিফারেন্ট থিং। আমরা আগে বলেছি যে ইন্টারনাল রিসর্পশন আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে জানি না, তবে যেসব ক্ষেত্রে দেখা যায় যে একটা পারসিস্টেন্ট ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন থাকে, লো গ্রেড একটা পারসিস্টেন্ট ক্রনিক ইনফ্লামেশন যদি থাকে, সেই ক্ষেত্রে ইন্টারনাল রিসর্পশন ভিজিবল হতে পারে, একটা কোরিলেশন দেখা যায়। এটা সাধারণত ইন্টারনাল রিসর্পশন মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ইন্টারনালি হবে, পাল্প স্পেসের ভেতরে হবে, দ্যাট ইজ অ্যারাউন্ড দ্য পাল্প, দ্যাট ইজ দ্য ডেন্টিন। এটা কেন হয়? এটা সাধারণত অ্যাসিম্পটোম্যাটিক হয় এবং পেইনলেস হয়, কারণ দেখা যায় যে এটা যে পর্যায়ে হয়েছে তার নিচে হয়তো পাল্প ভাইটাল থাকতে পারে, সো পালপাইটিস ডেভেলপ করে না। একটা প্যাথোগনমিক ফিচার এটার আছে হলো পিঙ্ক টুথটা কখন হয়? যখন এই ডেন্টিন ডিস্ট্রাকশনটা হয় হচ্ছে cervical third of the root and the
coronal portion of the dentine, তখন এই fibrous changes of pulp tissue এইটা একটা ওয়াইড এরিয়া দখল করতে তখন একটা পিঙ্ক অ্যাপিয়ারেন্স অফ দ্য টুথ হয়, যেটাকে পিঙ্ক টুথ বলা হয়। এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক অর প্যাথোগনমিক ফিচার অফ ইন্টারনাল রিসর্পশন। এটা আমরা বললাম পাল্প ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন ডিউ টু এনি কাইন্ড অফ ইনফেকশন অর ইরিটেশন, ক্রনিক ইরিটেশন, পারসিস্টেন্ট ইরিটেশনের কারণে এটা হয়। এবং শেষ পর্যন্ত কি হয়, এটা আসলে ডেন্টিনো ক্লাস সেল ফর্মেশন হয় এবং এই ক্লাস সেল গুলো আস্তে আস্তে করে ডেন্টিন গুলোকে খেয়ে ফেলে এবং ভেতরে এটা আমরা বলেছি যে পেইনলেস হয়। কখন পেইনফুল হতে পারে, যদি এই ইন্টারনাল রিসর্পশনটা আস্তে আস্তে করে সিমেন্টাল এরিয়া দিয়ে দ্যাট ইজ পেরিরেডিকুলার সারফেসে চলে যায়, তখন পেরিরেডিকুলার প্যাথোসিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে পেনা। তাহলে আমরা এটা কখন পাবো, আমরা যদি রুটিন রেডিওগ্রাফ করি বা একটা দাঁতের রেডিওগ্রাফ করেছে অ্যাসোসিয়েটেড কোনো দাঁতে ধরা পড়ে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল রিসর্পশনটা টের পাই। উইদাউট পিঙ্ক টুথ অ্যাপিয়ারেন্স হলে তখন আমরা অ্যালার্ট হই। ট্রিটমেন্ট হচ্ছে পালপাল এক্সটারপেশন। যখনই এটা যেহেতু পালপাল ইনফ্লামেশনের কারণে হয়, পাল্প না থাকলে ইন্টারনাল রিসর্পশন উইল বি স্টপ এবং আমরা সেখানে ট্রিটমেন্ট করতে পারি। যদি সিভিয়ার ড্যামেজ হয়, তখন অনেক সময় আমাদের সার্জিক্যাল ইন্টারফারেন্সও হতে পারে পেরিরেডিকুলার সার্জারির মাধ্যমে। আমরা এটাকে অনেক সময় রেট্রোগ্রেড বা ল্যাটারাল সার্ভিস অফ দ্য রুটে রেস্টোরেশন করতে হয়। ইন্টারনাল রিসর্পশন যখন আছে, এক্সটার্নাল রিসর্পশন আছে, বোঝা যাচ্ছে। ইন্টারনাল রিসর্পশন যদি হয় হলো দাঁতের ইনার দ্যাট ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য রুট ক্যানাল স্পেস, তাহলে এক্সটার্নাল রিসর্পশন হবে হচ্ছে সিমেন্টাল এরিয়াতে শুরু হবে। হ্যাঁ, ওকে। দাঁতের পেরিরেডিকুলার সারফেসে যে জায়গাটায় পেরিরেডিকুলার সারফেসের সাথে দাঁতের সংযোগ, দ্যাট ইজ সিমেন্টাল এরিয়া এন্ড ইনক্লুডিং দ্য ডেন্টিনো-সিমেন্টাল জাংশন, ওই দিক থেকে শুরু হয়। এখানে ইন্টারনাল রিসর্পশনের একটা রেডিওগ্রাফিক ফিচার হচ্ছে বেলুনিং এরিয়া। বেলুনিং এরিয়া আমরা আগের স্লাইডে দেখেছি যে একটা বেলুনের মতো একটা ব্যাপার দেখা যায়, বেলুনের মতো, হ্যাঁ, যে জাস্ট একটা বেলুনের মতো একটা অ্যাপিয়ারেন্স হয়। এখানে ডেন্টিনোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে ডেন্টিন গুলো ক্ষয় হতে থাকে, আস্তে আস্তে একটা বেলুন শেপ হয়ে যায়। ওকে, এন্ড কিন্তু এক্সটার্নাল রিসর্পশনে কি হবে, স্কুপড আউট বা একটা র্যাগড এরিয়া, খাজ হয়ে যাবে, সেটা হচ্ছে সারফেস রিসর্পশন। এক্সটার্নাল রিসর্পশনের তিনটা টাইপ হয়, এটা হচ্ছে এপিক্যাল রিসর্পশন, আর এটা হচ্ছে সারফেস রিসর্পশন, আর এটা হচ্ছে সার্ভিক্যাল। ওকে, তো সাধারণত সারফেস রিসর্পশন গুলো ক্ষেত্রে একটা র্যাগড আউট ফর্মেশন হয়। ওকে, আর এখানে ইন্টারনাল রিসর্পশনের ক্ষেত্রে অবশ্যই রুট ক্যানালের সাথে রিলেটেড থাকবে হচ্ছে এটা। আমরা রেডিওলজি যে অ্যাঙ্গুলেশনে নেই না কেন, রুট ক্যানালের সাথে সেটা অ্যাসোসিয়েটেড থাকবে। কিন্তু এক্সটার্নাল রিসর্পশন যেহেতু দাঁতের যে কোনো একটা সারফেসে হতে পারে, আমাদের যদি অ্যাঙ্গুলেশন চেঞ্জ হয়েছে, ইট মে ডিসঅ্যাপিয়ার অর ইট মে ভেরি প্রমিনেন্ট। ওকে, এবং এক্ষেত্রে রুট ক্যানালটা, দ্য আউটলাইন অফ দ্য রুট ক্যানাল স্পেস ডিস্টর্টেড হয়ে যায়। বাট এটা যেহেতু বাইরে দিয়ে হয়, দেখা যাবে যে রুট ক্যানাল স্পেস কমপ্লিটলি ইনট্যাক্ট থাকতে পারে, ইনট্যাক্ট থাকে না। এবং রুট ক্যানাল এবং রিসার্পটিভ ডিফেক্ট এটা একই সঙ্গে অ্যাপিয়ার করে, সবসময় একই সঙ্গে থাকে। আর রুট ক্যানাল দেখা যায় যে ওই ডিফেক্টের সাথে সাথে ওই রুট ক্যানাল আলাদাভাবে দেখা যায় কমপ্লিটলি। সাধারণত এখানে পেরিরেডিকুলার বোন সারফেসে কোনো রেডিওলুসেন্সি দেখা যায় না, কারণ এটা তো আসলে কমপ্লিটলি পালপাল ইনফ্লামেশনের কারণে হয়, পেরিরেডিকুলার প্যাথোসিস ডেভেলপ করে না। শুধুমাত্র তখনই করে যদি এটা এই ইন্টারনাল রিসর্পশনটা যদি এক্সটার্নাল লিঙ্কড হয়ে যায় এক্সটার্নাল সারফেসের সাথে, তখন। আর এই এক্সটার্নাল রিসর্পশন কমপ্লিটলি সাধারণত এটা হলো পেরিরেডিকুলার প্যাথোসিসের কারণে হয়। লং স্ট্যান্ডিং পেরিরেডিকুলার প্যাথোসিস একটা অন্যতম কারণ এক্সটার্নাল রুট রিসর্পশনের। কাজে এটা এখানে আমরা রেডিওলুসেন্সি পাবো। পাল্প টেস্টে সাধারণত ইন্টারনাল রিসর্পশন অনেক সময় এটা পজিটিভ পাওয়া যায়, কারণ দেখা যায় যে
যখন পাল্প পজিটিভ রেসপন্স পাওয়া যায়, যেহেতু পুরো এরিয়াটা পাল্পটা ড্যামেজ হয় না এবং এপিক্যাল পাল্পটা ভাইটাল থাকতে পারে। আর সাধারণত এটা নেগেটিভ হবে। নেগেটিভ কেন? আমরা সাধারণত এটা হচ্ছে নেক্রোটিক দাঁতের সাথে, নেক্রোজ টুথের সাথেই এক্সটার্নাল রিজার্পশনের সম্পর্ক আছে। পিঙ্ক স্পট আর পিঙ্ক টুথ অফ মামারি আমরা আগেও বললাম, এটা একটা প্যাথোগনমিক ফিচার অফ দ্য ইন্টারনাল রিজার্পশন। এটা যখনই, এটা কি হয় যখন আমরা যেটা বলেছি যে সার্ভাইকাল থার্ড অফ দ্য রুট ক্যানাল, রুট অ্যান্ড দ্য করোনাল portion of the dentine যখন ইনভলভ হয়ে যায়, তখন হাইপারপ্লাস্টিক ভাস্কুলার পাল্প টিস্যু এই এরিয়াটাতে ফিট হয় এবং তখন দেখা যায় যে ওইটার যে অ্যাপিয়ারেন্সের কারণে আমাদের পুরো টুথটাই পিঙ্ক একটা অ্যাপিয়ারেন্স নেয় এবং এটাকে পিঙ্ক স্পট বা পিঙ্ক টুথ অফ মামারি বলে। এক্সটার্নাল রিজার্পশনে এইরকম কোনো ব্যাপার থাকে না। এক্সটার্নাল সার্ভাইকাল রিজার্পশনে এখানে একটা মিমিক থাকতে পারে, সেটা হচ্ছে যে এক্সটার্নাল সার্ভাইকাল রিজার্পশন আমরা বুঝতে পারছি যে সার্ভাইকাল এরিয়াতে এক্সটার্নাল সার্ভিসের টুথে যখন রিজার্পশন হয়, মানে ক্ষয় হয়ে যায়, সেখানে একটা ক্যাভিটেশনের মতো হয় এবং সেই জায়গাটায় একটা যেহেতু একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয় এবং ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে ওইখানে ফুড ইনফেকশন হয় এবং আমাদের জিনজাইভাল সার্কুলার এরিয়াতে হাইপারপ্লাস্টিক চেঞ্জ হতে পারে, জিনজাইভাল ওভারগ্রোথ হতে পারে এবং সেটা যখন ওই ক্যাভিটিতে, ওই যে রিজার্ভ এরিয়াতে যখন ইনভেট করে, তখন সেটা এটার সাথে কিছুটা মিমিক হতে পারে, কিন্তু এটা ঠিক একই রকম না। পাল্প নেক্রোসিস, আমরা জানি যে নেক্রোসিস মানে হচ্ছে ডেথ, কমপ্লিট ডেথ হয়ে যায় পাল্পের এবং সেটা যখনই আমাদের প্রথম পর্যায়ে ট্রিটমেন্ট হয় না, রিভার্সিবল পালপাইটিস হয়, ট্রিটমেন্ট হয় না, ইরিভার্সিবল পালপাইটিস হয়, এক পর্যায়ে ডেথ হয়, নেক্রোসিস হয় এবং এটা সাধারণত অ্যাসিম্পটোমেটিক হয়। কিভাবে পাল্প নেক্রোসিস? আমরা জানি কোয়াগুলেশন নেক্রোসিস, লিকুইফিকেশন নেক্রোসিস, পাল্প কন্টেন্ট, পাল্পের প্রোটোপ্লাজম অফ দ্য পাল্প সেল ফিক্সড হয়ে যায়, ওপেক হয়ে যায়। আর লিকুইফিকেশন নেক্রোসিসে আমরা জানি যে সেল আউটলাইনটাই লস হয়ে যায় এবং এখানে ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো চলে আসে। এবং পাল্প নেক্রোসিস আমরা ইটিওলজিতে জানি অবশ্যই, সাধারণত noxious insult and injuries to the pulp by bacteria, trauma and chemical irritation, all the same etiology. আমরা সাধারণত পেশেন্ট আমাদের কাছে আসে হলো ডিসকালারেশন অফ দ্য টুথ নিয়ে। এইখানে যেহেতু ম্যাক্সিলারি লেফট সেন্ট্রাল ইনসিজার যেরকম দেখা যাচ্ছে, এরকম একটা ডিসকালারেশন নিয়ে পেশেন্ট হয়তো আসছে বা আসে নাই, আমরা দেখতে পেলাম। পেশেন্টের হিস্ট্রি এখানে আমাদেরকে হেল্প করে যে ট্রমার হিস্ট্রি আছে কিনা বা এরকম কোন রকম ট্রিটমেন্টের হিস্ট্রি আছে কিনা, এবং এটা সাধারণত অ্যাসিম্পটোমেটিক, পেইনলেস থাকে। পেশেন্টের কাছ থেকে আমরা হিস্ট্রির মাধ্যমে জানতে পারি যে পেশেন্টের এরকম কোন ব্যাপার ছিল যার ফলে আস্তে আস্তে করে পালপাল ডেথ বা নেক্রোসিস হয়েছে। ওকে, আমরা যেহেতু এটা একটা ক্রনিক স্টেট, সেখানে আমরা রেডিওগ্রাফে আমরা লার্জ ক্যাভিটি দেখতে পাই যে অবশ্যই যেই কারণে পাল্প নেক্রোসিস হয়েছে সেটা একটা এভিডেন্স আমরা দেখতে পাই। এবং এছাড়া আমরা পালপাল কিছু প্যাথোলজিও পেতে পারি যদি একই সাথে কোনো কারণে পেরিওডন্টাল ড্যামেজ বা কনডেন্সিং অস্ট্রাইটিস এরকম হয়, সেক্ষেত্রে ভিজুয়াল আমরা দেখবো যে কালার ডাল হতে পারে, ওপেক অ্যাপিয়ারেন্স হতে পারে। ভাইটালিটি টেস্টে অবশ্যই আমরা এটাকে নন রেসপন্ডিং পাবো, নেগেটিভ। হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজিতে আমরা নেক্রোটিক পাল্প টিস্যু, সেলুলার ডেব্রিস এবং মাইক্রোঅর্গানিজম পাল্প ক্যাভিটিতে পাবো। এবং ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কমপ্লিট রিমুভাল অফ দ্য পাল্প ফলোড বাই রেস্টোরেশন অর এক্সট্রাকশন অফ, যে জায়গাটায় আমাদের রেস্টোরেবল না, দাঁতটা টিকবে না, সেক্ষেত্রে আমরা এক্সট্রাকশন। ওকে,
pulp degeneration, there are some degenerative change আমরা জানি যে এজ এর সাথে রিলেটেড। সাধারণত আমাদের যত বয়স হয় পাল্প স্পেস ন্যারোয়িং হতে থাকে, এটা নরমাল ফিজিওলজিক ডিজেনারেশন। এবং এছাড়াও আমাদের কিছু non-carriers or lesion, different type of bacterial cause or operative procedures, caries, pulp capping, or even chronic reversible pulpitis এর কারণে এই degenerative change গুলো হয়। কি হয়? Atrophic degenerative changes and fibrosis, calcification, pulp artifacts, tumor metastasis, fibrous degeneration. আমরা এই atrophic degeneration জানি যে আস্তে আস্তে করে পাল্প স্পেসটা ন্যারো হতে থাকে যত আমাদের সাধারণত এগুলো বয়সের কারণেই আমাদের যে সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করে, সেটা কোথায় করবে? সেটা নিশ্চয়ই পাল্প স্পেসে করে, এবং সেই পাল্প স্পেসে করার কারণে পাল্প ডিজেনারেটিভ চেঞ্জ হতে থাকে। এবং fibroblastic processor loss হয় এবং সেল হ্যাভ রাউন্ড অ্যান্ড pyknotic nuclei formation হয়। Okay, this is the thing we have to bother a lot. Calcifications আমরা সাধারণত এখানেও আমরা সবচেয়ে বেশি দেখতে পাই হলো ডেন্টিকাস বা পাল্প স্টোন। এগুলোর প্রথম দুটো পাওয়া যাবে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর ডিফিউজ ক্যালসিফিকেশন। আমরা পাল্প স্টোন সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো পড়াশোনা করেছি। পাল্প স্টোন যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন রিটেন। ওকে, আর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন সাধারণত কি হয় যে ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্টস ইন ডেড অর ডিজেনারেটেড টিস্যু। কেন? কারণ এইখানে ওই অ্যালকালিনিটিটা, ওই ডিস্ট্রয়িং টিস্যু অ্যালকালিনিটিটা সল্টকে অ্যাট্রাক্ট করে, যার ফলে দেখা যায় যে একটা মানে এই ক্যালসিয়াম সল্ট গুলো এই জায়গায় এসে একটু বন্ধ করে দেয়। এইগুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে এই ধরনের কেসে রুট ক্যানাল ট্রিটমেন্ট আমাদের এটা ইন্টারফেয়ার করে এবং ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের নেগোসিয়েশন অফ দ্য রুট ক্যানাল সিস্টেম টাফ হয়ে যাচ্ছে এইসবের উপস্থিতির কারণে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স লট। এবং দেখা যাচ্ছে যে এটা আমরা রুট ক্যানাল স্পেসে এগুলো আমরা দেখি। এখানে দেখা যাচ্ছে যে ডিফিউজ ক্যালসিফিকেশনস গুলো এরকম করে রুট ক্যানাল স্পেসকে অকুপাই করে, এবং এটা যখন অরিফিস অফ দ্য রুট ক্যানাল অরিফিসে যখন ডিপোজিটেড হয় তখন রুট ক্যানাল নেগোসিয়েশন ইজ ভেরি টাফ। ডেন্টিকালস এর আমরা পাল্প স্টোন জানি, ডিফারেন্ট টাইপ অফ পাল্প স্টোন হতে পারে, ট্রু, ফলস, ফ্রি, এমবেডেড, অ্যাটাচ, বোঝা যাচ্ছে এগুলোর নাম থেকেই বোঝা যায় এগুলো আমরা। এছাড়া ফ্যাটি ডিজেনারেশন যেটা পাল্প আর্টিফ্যাক্টস বলি, এবং টিউমার মেটাস্টাসিস হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, এগুলো ক্রনিক, সবই ক্রনিক। ওকে, পালপাইটিস, পেরিওডিক পাল্প প্যাথোলজিতে আমরা পালপাইটিস এবং ডিজেনারেটিভ এবং পাল্প নেক্রোসিস, এই তিনটাই মূলত কথা। এই তিনটার যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো মূলত reversible pulpitis and irreversible pulpitis এর differential diagnosis is very much important. And another হচ্ছে যে আমাদের ক্যালসিফিকেশন গুলো, ডিজেনারেটিভ যে চেঞ্জ গুলো হয় সেগুলোর সম্পর্কে কিছুটা অবশ্যই জেনে নিতে হবে। আমরা এখন যেতে পারি হচ্ছে পাল্প ডিজেনারেশন। আচ্ছা, আমার হ্যালো ফারুক, you hearing me? স্যার আমি কেটে, হ্যাঁ, আচ্ছা, আমি কিভাবে ওইখানে যেতে পারি? মানে আমি সরাসরি ওদের সাথে কথা বলতে পারি কিভাবে? ওদের সাথে তো সরাসরি কথা বলা যাবে। এখন সরাসরি কথা না, আপনি জাস্ট স্টপ শেয়ার দিলেই হবে। স্টপ শেয়ার দিন। সরি, আপনার খুব বেশি গেছে, সরি।
আচ্ছা সমস্যা নাই, আমি স্টপ কি শেয়ার। এইটা কি আমি মিনিমাইজ করে দেখবো যে আছে কিনা এরকম কোন অপশন? না না না, এটা মিনিমাইজ করার অপশন আছে, স্টপ শেয়ার আছে না, স্টপ শেয়ারটা দেন তাহলে হবে। ও স্টপ শেয়ারিং দিলে ওরা আমাকে দেখতে পাবে? জি। থ্যাংক ইউ। ওকে ট্রাই। আচ্ছা আপনার এই যে স্টার্ট ভিডিও একটা অপশন আছে দেখেন। সেটা তো এখান থেকে মিনিমাইজ করতে হবে, তাছাড়া আমি তো দেখতে পাবো না। পাবো? ও কোথায়? হ্যাঁ, স্টার্ট ভিডিও, রাইট রাইট। জি, ওইটাতে এটা কি ক্লিক অন করবো না? জি। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু ইজ ইট মুভিং? আই থিংক সবাই দেখতে পারতেছে, জাস্ট কমেন্ট কিন্তু অথবা রিপ্লাই, মানে ছবিটা দেখতে পাচ্ছে, কমেন্ট রাইট? গুলো দেখতে পারেন। জি। হাউ ক্যান? আপনি যেখানে ফেসবুক ওপেন আছে ওখানে কমেন্টে দেখতে পারেন। ওকে। যদি কেউ কোনো প্রশ্ন করতে চায় অথবা হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে পালপাল প্যাথোলজি প্লিজ এই কমেন্টে কোশ্চেন করতে পারো। আসছে না? হ্যাঁ আসছে। Thank you. Any question, please? Any question? ভালো। স্যার একটা কোশ্চেন আসছে। শুভজিৎ, হ্যাঁ শুভজিৎকে ধন্যবাদ। শুভজিৎ ক্র্যাক টু সিনড্রোম জানতে চেয়েছে। ক্র্যাক টু সিনড্রোম অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট টপিকস, আমরা এখানে কথা বলবো 2-3 পার্সনের টপিকসে, মেবি নেক্সট টাইম। ক্র্যাক টু সিনড্রোমের সম্পর্কে প্রাইমারি নলেজ যেটা, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এনামেল এন্ড ডেন্টিন ফ্র্যাকচার যেটা কিনা নট ভিজিবল ইভেন or very lessly visible or asymptomatic, যেটা কিনা যখনই ডেন্টিনো এনামেল জাংশনটাকে ভেদ করে আরেকটু ডিপার লেয়ারে চলে যায়, তখন ইরিটেশন গুলো, পালপাল ইরিটেশন গুলো ক্লোজ প্রক্সিমিটিতে আসে এবং শার্প পেইন তৈরি করে। ক্র্যাক টু সিনড্রোমের একটা বড় ডায়াগনস্টিক পয়েন্ট হচ্ছে রিবাউন্ড পেইন হয়। রিবাউন্ড পেইন মানে হচ্ছে যে যখন পেশেন্টকে বাইট করতে বলা হয় এবং বাইট করে যখন পেশেন্ট ছেড়ে দিচ্ছে তখন সে পেইন ফিল করে, এবং এই পেইনটা সাধারণত শার্প পেইন, পালপাল পেইনের মতো শার্প পেইন হয়। এটা এই কারণে হয় যে যখনই বাইট করে পেশেন্ট তখন পারমিয়াবিলিটি, ডেন্টিনাল পারমিয়াবিলিটিটা বন্ধ থাকে, যখন ছেড়ে দেয় তখন সাডেন শিফটিং অফ দ্য ডেন্টিনাল ফ্লুইড হয়, যেই কারণে টুথ হাইপার সেন্সিটিভিটি হয়। আমরা জানি যে কজ অফ টুথ হাইপার সেন্সিটিভিটি হচ্ছে সাডেন শিফটিং অফ দ্য ডেন্টিনাল ফ্লুইড। সেই রকম ক্র্যাক টুতেও সেই ক্ষেত্রে পেইনটা হয়। এই ক্ষেত্রে এই পেইনটা হয় রিবাউন্ড হচ্ছে যে যখন বাইট দিচ্ছে তখন পেইন হচ্ছে না, বাইটটা ছেড়ে দেওয়ার পরে যখন এই কম্প্রেশন হয়, বাইটের কারণে যে কম্প্রেশন হয় ডেন্টিনাল টিউবাসের ভেতরে এবং সেটা ছেড়ে দেওয়ার ফলে সাডেন শিফটিং হয়, সেটা নার্ভ এন্ডিংস যেটা অডন্টোপ্লাস্টিক প্রসেসের সঙ্গে আমাদের ডেন্টিনাল টিউবাসের 200 মাইক্রনের মধ্যে পর্যন্ত থাকে, সেই জায়গায়
একটা ইরিটেশন তৈরি করে এবং সেটা এক্সাইটমেন্ট তৈরি, নার্ভ এক্সাইটমেন্টের মাধ্যমে একটা শার্পিং তৈরি করে caused by A delta fiber stimulation. আর কোন প্রশ্ন? Okay, this is a nice question. Test. ওকে, আমরা ভাইটালিটি টেস্ট, ডিফারেন্ট টাইপ অফ ভাইটালিটি টেস্ট করি পালপাল প্যাথোলজি জানার জন্য। ভাইটালিটি টেস্টের কোনো বিকল্প নাই। ভাইটালিটি টেস্টের একটা হচ্ছে অ্যানেস্থেসিয়া টেস্ট এন্ড লোকাল অ্যানেস্থেসিয়া টেস্ট। এখন লোকাল অ্যানেস্থেসিয়া টেস্ট তো আমরা কিভাবে করব? আমরা করব হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, যখনই পোরলি লোকালাইজড পেইন হয়, যেটা ডিফিকাল্ট টু লোক which one is the causative to রিভার্সিবল পালপাইটিস যে পোরলি লোকালাইজড পেইন হয়, আমরা বুঝতে পারি না যে কোন দাঁত থেকে পেইন হচ্ছে, কেন কোনটা আসলে কজেটিভ। ইরিভার্সিবল পালপাইটিসে তো আমরা জানি যে সেটা হচ্ছে যে কমপ্লিটলি রেফার টাইপ অফ পেইন তৈরি করে। সেই রেফার টাইপ অফ পেইনের কারণে সোর্স অফ পেইন খুঁজে পাওয়া অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে আমরা কিছু ডায়াগনস্টিক টেস্ট করি, ক্লিনিক্যাল স্পেশাল টেস্ট, যার মধ্যে এই যে যেটা বলা হলো যে লোকাল অ্যানেস্থেটিক টেস্ট। লোকাল অ্যানেস্থেটিক টেস্ট করে আমরা ইন্ডিভিজুয়াল দাঁতকে আগে অ্যানেস্থেটাইজ আমরা কিভাবে করি? ইন্ট্রা লিগামেন্টারি অর ইন্ট্রা অসিয়াস ইনফিলট্রেশনের মাধ্যমে এটা করে থাকি, এবং এটা আমরা কখনোই নার্ভ ব্লক করি না। কিন্তু নার্ভ ব্লক করলে তো কমপ্লিট বুঝবে না যে কোন দাঁতটা আসলে পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা একদম মোস্ট পোস্টেরিয়র দাঁত থেকে শুরু করি, the most posterior molar থেকে শুরু করি, এবং সেখানে আমরা ইন্ট্রালিগামেন্টারি অ্যানেস্থেসিয়া সাধারণত ব্যবহার করি, যেটা পালপাল অ্যানেস্থেসিয়া, যেটা সাপ্লিমেন্টারি পালপাল অ্যানেস্থেসিয়া আমরা চিনি। এবং সেই সাপ্লিমেন্টারি পালপাল অ্যানেস্থেসিয়া ইন্ট্রালিগামেন্টারি বা ইন্ট্রাঅসিয়াসও করা যেতে পারে। ইন্ট্রাঅসিয়াস যেহেতু একটা ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট, এই জন্য ইন্ট্রাঅসিয়াস হচ্ছে ইন্ট্রালিগামেন্টারি, যদিও সেটাও খুব পাওয়ার মানে ফোর্সফুল ইনজেকশন টেকনিক and different arrangement একটা ডিভাইস লাগে। ওকে, সেই ডিভাইসের মাধ্যমে আমরা ইন্টারলিগামেন্টারি অ্যানেস্থেসিয়ার দিকে আসতে থাকি। যেই যখন পেশেন্ট পেইনলেস হয়ে যায়, আমরা বুঝতে পারি যে ওই দাঁতটাই হচ্ছে পজিটিভ টুথ ফর পালপাইটিস। দ্যাট ইজ কল্ড anesthesia test. I hope it's clear, Faria Sen. Okay. Okay, this is a fine question, Abdullah Riyad. Okay, fine question. Okay, vitality test কোনটা exacerbated, কোনটা পজিটিভ? পজিটিভ হচ্ছে যে আমরা বলেছি যে নরমাল পালপিত রেসপন্সিভ, যখন আমরা একটা থার্মাল টেস্ট করলাম, থার্মাল টেস্টে একটা কোল্ড দিলে অবশ্যই পেশেন্ট রেসপন্স করবে। যদি যতক্ষণ এখন আর্লি রেসপন্স করে, কখন আর্লি রেসপন্স করে দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের অ্যানামেল থিকনেস বেশি হচ্ছে ইনসিজাল এজে বা অক্লুসাল হাইটে, সেখানে রেসপন্সটা কম হবে। আমরা যদি মিডল থার্ড অফ দ্য টুথে চলে যাই, সেখানে একটু বেটার হবে। আমরা যদি সার্ভাইকাল থার্ড হবে চলে যাই, সেখানে দেখা যাচ্ছে যে সিমেন্ট এনামেল জাংশনের কাছাকাছি, ওই জায়গাটা এনামেল থিকনেস কম, ডেন্টিন খুব কাছাকাছি আছে, ওই জায়গাটা রেসপন্সটা খুব ইজি হবে। এবং সেইখানে আমাদের কোল্ড অর হিট টেস্ট যে কোনো কিছু বা ইলেকট্রিক পালস টেস্ট যে কোনো কিছু খুব দ্রুত রেসপন্স করবে। এখন কথা হচ্ছে যে কখন আমরা বলবো যে দাঁতটা ভাইটাল আছে, ডায়াগনোসিস করবো আমরা। সঙ্গে সঙ্গে 1 to 2 সেকেন্ডের মধ্যেই একটা দাঁত যদি আউট অফ রেসপন্স হয়ে যায়, নন রেসপন্সিভ হয়ে যায়, আমরা নর্মাল দাঁত।